পৃষ্ঠা 122। 16। মহাভারতের সৌপ্তিক পর্বের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। মহাভারতের সৌপ্তিক পর্বের বিষয়বস্তু হিসেবে আমরা দেখতে পাই, কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের হত্যা করতে না পেরে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা কৌরব সেনাপতি হয়ে গভীর রাতে পাণ্ডব শিবিরে প্রবেশ করেন এবং পঞ্চপাণ্ডব মনে করে দ্রৌপদীর 5 পুত্রকে বধ করেন। দুর্যোধনের মৃত্যুও এই পর্বের বিষয়বস্তু হয়েছে। 17। মহাভারতের সর্বাপেক্ষা করুণ পর্ব কোনটি? সেই পর্বটি সম্বন্ধে সংক্ষেপে লেখো। মহাভারতের সর্বাপেক্ষা করুণ পর্ব হল স্ত্রী পর্ব। কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিহত পুত্র পরিজন ও অন্যান্য বীরদের দেখতে কুরুবংশের শোকার্ত মহিলাগণ যুদ্ধক্ষেত্রে আসেন এবং বিলাপ করতে থাকেন। এই পর্বে অধ্যায় আছে 27টি। পৃষ্ঠা 123। 18। মহাভারতের কয়েকটি ধর্মমূলক উপাখ্যানের নাম লেখো। মহাভারতের কয়েকটি ধর্মমূলক উপাখ্যান হল সাবিত্রী সত্যবানের উপাখ্যান, দুষ্মন্ত শকুন্তলার উপাখ্যান, শিবি রাজার উপাখ্যান ইত্যাদি। 19। শ্রীমদ্ ভাগবত গীতার রচয়িতা কে? উৎস লেখো। শ্রীমদ্ ভাগবত গীতার রচয়িতা হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। গ্রন্থটির উৎস হল বৈয়াসিক মহাভারতের ভীষ্ম পর্ব। 20। গীতার শ্লোক সংখ্যা কত? এর অধ্যায়গুলি কি নামে পরিচিত? গীতার শ্লোক সংখ্যা 700। এর অধ্যায়গুলি যোগ নামে পরিচিত। 21। গীতার প্রেক্ষাপট সম্পর্কে সংক্ষেপে লেখো। কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হওয়ার ঠিক আগে অর্জুন যুদ্ধক্ষেত্রে সমবেত আত্মীয়দের দেখে বিষাদগ্রস্ত হয়ে অস্ত্রত্যাগ করে রথে বসে পড়েন। তখন সারথি কৃষ্ণ তাঁকে নানা উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলি হল গীতা। 22। গীতার শ্লোকগুলি কার কার দ্বারা উক্ত হয়েছে? গীতার শ্লোকগুলি শ্রীকৃষ্ণ, অর্জুন, সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের দ্বারা উক্ত হয়েছে। 23। মহাভারতের প্রথম ও শেষ পর্ব কোনটি? মহাভারতের যুদ্ধ কতদিন ধরে হয়েছিল? মহাভারতের প্রথম পর্ব হল আদি পর্ব এবং শেষ পর্ব হল স্বর্গারোহণ পর্ব। মহাভারতের যুদ্ধ 18 দিন ধরে হয়েছিল। 24। মহাভারতে কোন বংশের কাহিনী বর্ণিত হয়? অভিজ্ঞান শকুন্তলমের কাহিনী মহাভারতের কোন পর্ব থেকে গৃহীত? মহাভারতে চন্দ্র বংশের কাহিনী বর্ণিত হয়। অভিজ্ঞান শকুন্তলমের কাহিনী মহাভারতের আদি পর্ব থেকে গৃহীত। 25। হরিবংশের পর্বগুলির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। হরিবংশের 3টি পর্ব: হরিবংশ পর্ব, বিষ্ণু পর্ব এবং ভবিষ্য পর্ব। 1। হরিবংশ পর্বের কৃষ্ণের জন্মের কথা আছে। এছাড়া বেন, পৃথু, ধ্রুব প্রভৃতি রাজাদের কাহিনী আছে। চন্দ্রবংশীয় রাজা পুরুরবার বংশধর হলেন যজাতি। যজাতির পুত্র যদুর নামানুসারে বংশের নাম হয় যদুবংশ। এই বংশেই জন্ম শ্রীকৃষ্ণের। 2। বিষ্ণু শ্রীকৃষ্ণের বাল্য কৈশোরের নানা অলৌকিক কাহিনী বর্ণিত হয়েছে বিষ্ণু পর্বে। 3। ভবিষ্য পর্বে কলিযুগে ভবিষ্যবাণী ব্যাসদেবের উক্তিতে বর্ণিত হয়েছে। বিষ্ণুর বরাহ, নৃসিংহ ও বামন অবতারের বর্ণনা করা হয়েছে। আর রয়েছে মহাভারত পাঠের ফলশ্রুতি। 26। হরিবংশ রচনার প্রেক্ষাপট লেখো। শ্রীকৃষ্ণের মহিমাময় জীবনের রাজনৈতিক কার্যকলাপ মহাভারতে বর্ণনা করা হয়েছে, কিন্তু তার বাল্যকাল ও যৌবনকালের কার্যকলাপ বর্ণনা বাকি থেকে যায়। তাই ব্যাসদেব আলাদাভাবে মহাভারতের সংযোজন হিসেবে খিল এই হরিবংশ রচনা করেন। স্তম্ভ মেলাও।
এক, দ্রৌপদী স্বয়ম্বর, উত্তর খ স্তম্ভের বি আদি পর্ব। অক্ষ ক্রীড়া, উত্তর খ স্তম্ভের এ সভা পর্ব। কিরাতার্জুন সংবাদ, উত্তর খ স্তম্ভের ডি বন পর্ব। পাণ্ডবদের অজ্ঞাতবাস, উত্তর খ স্তম্ভের সি বিরাট পর্ব। দুই, ক স্তম্ভের অভিমন্যু বধ, উত্তর খ স্তম্ভের ডি দ্রোণ পর্ব। ভীমের দ্বারা দুঃশাসনের রক্তপান, উত্তর খ স্তম্ভের সি কর্ণ পর্ব। শকুনি বধ, উত্তর খ স্তম্ভের বি শল্য পর্ব। গীতা, উত্তর খ স্তম্ভের এ ভীষ্ম পর্ব। তিন, ঘটোৎকচ বধ, উত্তর খ স্তম্ভের সি দ্রোণ পর্ব। শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা, উত্তর খ স্তম্ভের ডি অশ্বমেধ যজ্ঞ। শ্রীকৃষ্ণের প্রতি গান্ধারীর অভিশাপ, উত্তর খ স্তম্ভের বি স্ত্রী পর্ব। দ্রৌপদীর 5 পুত্রের হত্যা, উত্তর খ স্তম্ভের এ সৌপ্তিক পর্ব। 4, শান্তি পর্ব, উত্তর খ স্তম্ভের সি দ্বাদশ পর্ব। সৌপ্তিক পর্ব, উত্তর খ স্তম্ভের এ দশম পর্ব। কর্ণ পর্ব, উত্তর খ স্তম্ভের বি অষ্টম পর্ব। পৃষ্ঠা 124। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, মহাভারতে যে কোনো 4টি পর্বের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। মহাভারতের 4টি পর্বের বিষয়বস্তু নিচে আলোচনা করা হলো। সভা পর্ব। মহাভারতের সভা পর্বের বিষয়বস্তু হল: এই পর্বে যুধিষ্ঠিরের ঐশ্বর্যে ঈর্ষাখাত দুর্যোধন শকুনির সঙ্গে কপট পাশা খেলায় যুধিষ্ঠিরকে পরাজিত করেন। পাশা খেলার শর্ত অনুসারে দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডব 12 বছর বনবাসে রইলেন এবং 1 বছর অজ্ঞাতবাসে গেলেন। বিরাট পর্ব। মহাভারতের বিরাট পর্বে রয়েছে পাণ্ডবদের 1 বছর অজ্ঞাতবাসের কাহিনী। কৌরবরা বিরাট রাজের গোধন হরণ করেন, কিন্তু ছদ্মবেশী অর্জুন এককভাবেই যুদ্ধ করে কৌরবদের পরাজিত করেন। এতে পাণ্ডবদের পরিচয় পাওয়া যায়। উদ্যোগ পর্ব। মহাভারতের উদ্যোগ পর্বের বিষয়বস্তু হল: পাণ্ডবদের দূত হয়ে শ্রীকৃষ্ণ কৌরব সভায় এসেছেন, কিন্তু দৌত্য ব্যর্থ হল। ফলত কুরুক্ষেত্র যুদ্ধের প্রস্তুতি বা উদ্দেশ্যই হল এই পর্বের মূল বিষয়। সৌপ্তিক পর্ব। কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের হত্যা করতে না পেরে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা কৌরব সেনাপতি হয়ে গভীর রাতে পাণ্ডব শিবিরে প্রবেশ করেন এবং পঞ্চপাণ্ডব মনে করে দ্রৌপদীর 5 পুত্রকে বধ করেন। দুর্যোধনের মৃত্যুও এই পর্বের বিষয়বস্তু হয়েছে। 2, মহাভারতের রচনাকাল সম্পর্কে সংক্ষেপে লেখো। গুরুত্বপূর্ণ তথ্যাবলীর মহাভারতের রচনাকাল শীর্ষক অংশ দেখো। 3, ভারতীয় সমাজে মহাভারতের প্রভাব আলোচনা করো। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী ব্র্যাকেটে টাইপ 2 এর 7 নম্বর প্রশ্নের উত্তর দেখো। 4, সংস্কৃত সাহিত্যে মহাভারতের প্রভাব সম্পর্কে লেখো। ভারতীয় সাহিত্যে মহাভারতের প্রভাব এক কথায় অপরিসীম। মূল আখ্যান ও অজস্র উপাখ্যানের ভাণ্ডারস্বরূপ
মহাকাব্যটি অসংখ্য কবি ও লেখককে বিচিত্র উপাদান জুগিয়েছে এবং আজও জুগিয়ে চলেছে। অন্তত সংস্কৃত সাহিত্যে মহাভারতের যে প্রভাব আমরা দেখতে পাই তা সংক্ষেপে এইভাবে বর্ণনা করতে পারি। মহাকবি ভাসের 13টি নাটকের মধ্যে 6টি ব্র্যাকেটে পঞ্চরাত্র, দূত বাক্য, দূত ঘটোৎকচ, মধ্যম বায়ক, কর্ণভার, উরুভঙ্গ নাটকের উপাদান মহাভারত থেকে নেওয়া হয়েছে। মহাকবি কালিদাসের বিক্রমবর্ষীয় ও অভিজ্ঞান শকুন্তলম নাটক, ভারবি রচিত কিরাতার্জুনীয় মহাকাব্য, মাঘের শিশুপাল বধ মহাকাব্য, কাশ্মীরি কবি ক্ষেমেন্দ্রের ভারতমঞ্জরি, শ্রীহর্ষের নৈষধ চরিত মহাকাব্য, ভট্টনারায়ণের বেণীসংহার নাটক, ত্রিবিক্রম ভট্টের নলচম্পু প্রভৃতি মহাভারতের কাহিনীকেই উপজীব্য করে রচিত। ভারতীয় স্মৃতিশাস্ত্রকারগণ, ধর্মশাস্ত্রকারগণ, অর্থশাস্ত্রকারগণ, কামশাস্ত্রকারগণ মহাভারতের বচন উদ্ধৃত করে নিজ নিজ শাস্ত্রকে সমৃদ্ধ করে তুলেছেন। 5. মহাভারত সম্পর্কে লেখো। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী ব্র্যাকেটে টাইপ 2 এর 9 নম্বর প্রশ্নের উত্তর দেখো। টিকা লেখো। 1. শ্রীমদ্ ভাগবত গীতা। সংস্কৃত সাহিত্যে ও ভারতীয় জনজীবনে শ্রীমদ্ ভাগবত গীতা বা সংক্ষেপে ভগবদ গীতা বা গীতা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক গ্রন্থ। মহাভারতের ভীষ্ম পর্বের 25তম অধ্যায় থেকে 42তম অধ্যায় পর্যন্ত মোট 18টি অধ্যায়ে বিবৃত অংশ পৃথকভাবে শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। বর্তমানে শ্রীমদ্ ভাগবত গীতায় 700টি শ্লোক পাওয়া যায়। এখানে শ্রীকৃষ্ণের মুখে 574টি শ্লোক, অর্জুনের মুখে 85টি শ্লোক, সঞ্জয়ের মুখে 40টি শ্লোক আর ধৃতরাষ্ট্রের মুখে 1টি শ্লোক উক্ত হয়েছে। উৎকৃষ্ট দার্শনিক তথ্য সমন্বিত গ্রন্থ হিসেবে গীতা অতুলনীয়। বিশেষত সাংখ্য ও যোগ দর্শনের মহামূল্য বাণী গীতার মধ্যে বিবৃত। গীতার কর্মযোগ ভারতত্ত্বার মর্মবাণী সামাজিক মানুষের জীবনে সংকটময় মুহূর্তে যেসব গভীর প্রশ্ন ও সমস্যা উদিত হয়, অর্জুনের সমস্যাকে উপেক্ষা করে গীতাকে সেই সংকট থেকে উদ্ধারের পথ ব্যাখ্যা করা হয়েছে। 2. হরিবংশ। হরিবংশ মহাভারতের একটি পরিবর্ধিত অংশ। এতে 3টি পর্ব আছে: হরিবংশ পর্ব, বিষ্ণু পর্ব এবং ভবিষ্য পর্ব। এখানে শ্রীকৃষ্ণের বাল্যকাল ও যৌবনকালের কার্যকলাপ বর্ণনা করা হয়েছে। ভবিষ্য পর্বে কলিযুগের ভবিষ্যবাণী ব্যাসদেবের উক্তিতে বর্ণিত হয়েছে। এছাড়া এখানে বিষ্ণুর বরাহ, নৃসিংহ ও বামন অবতারের বর্ণনা করা হয়েছে। আর আছে মহাভারত পাঠের ফলশ্রুতি। মক টেস্ট 9, ফুল মার্কস 20। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. শ্রীমদ্ ভাগবত গীতা কি? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. মহাভারতকে শত সাহস্রী সংহিতা বলা হয় কেন? 2. শ্রীমদ্ ভাগবত গীতা কি? এর শ্লোক সংখ্যা কত? 3. মহাভারতের বিভিন্ন নাম সম্বন্ধে যা জানো লেখো।
4. মহাভারতে সামাজিক জীবনযাত্রার কি পরিচয় পাওয়া যায়? এগুলির মার্কস হচ্ছে 4 × 2 = 8। এর পরের প্রশ্ন 5. মহাভারতের শান্তি পর্বের বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো। 6. মহাভারত অবলম্বনে দুটি বিষয় সংস্কৃত নাটকের নাম লেখো। 7. হরিবংশ কি? এর বিষয়বস্তু বর্ণনা করো। এই প্রশ্নগুলির উত্তরে নাম্বার হচ্ছে 2 × 6 = 12। ইউনিট 5, বৈদিক, জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সংস্কৃত গীতিকাব্য। থার্ড ব্র্যাকেটে রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়। গুরুত্বপূর্ণ তথ্যাবলী। ভূমিকা। গীতিকাব্য কথাটি সরাসরি ইংরেজি লিরিকের অনুবাদ। ব্যুৎপত্তিগত অর্থে যে কবিতা অর্থাৎ বীণার সঙ্গে গীত হয় তাকেই লিরিক বলা হয় হতো। তবে গান হোক বা না হোক, একটি বিশিষ্ট ভাগবত বৈচিত্র্যের জন্যই তাকে গীতিকাব্য বলা হয়। তবে ভারতীয় অলঙ্কার শাস্ত্রে এই গীতিকাব্যকে খণ্ডকাব্য নামে অভিহিত করা হয়। কবির অন্তঃস্থলের অভিব্যক্ত ভাবই গীতিকবিতার প্রাণ। সংস্কৃত গীতিকবিতার নিদর্শন মহাভারত, রামায়ণ, মহাভারতেই পাওয়া যায়। যেমন রামায়ণে বর্ষাবরণ ব্র্যাকেটে কিষ্কিন্ধা কাণ্ড 28তম সর্গ, বা মহাভারতে বর্ষা এবং শরৎ ব্র্যাকেটে শরৎ বর্ণনায় ব্র্যাকেটে বন পর্ব 182তম অধ্যায় গীতি কবিতা পাওয়া যায়। তবে এক্ষেত্রে গীতিকবিতা কোনো না কোনো মহাকাব্যের অংশ হিসেবে পরিগণিত হয়েছে, স্বতন্ত্র গ্রন্থরূপে পরিচিত হয়নি। যাই হোক, সংস্কৃত গীতিকবিতা দুটি প্লাবন ধারা, একটি প্রেমমূলক ব্র্যাকেটে ইরোটিক লিরিক এবং অপরটি ভগবত ভক্তিমূলক ডিভোশনাল লিরিক। প্রেমমূলক গীতিকাব্যে মানবীয় প্রেমের সংলাপ বা বর্ণনা দেখা যায়, আর ভগবত ভক্তিমূলক গীতিকাব্যে ভগবানের লীলা বর্ণনা বা স্তোত্র দেখা যায়। প্রকৃতির বর্ণনা যেসব গীতি কবিতায় রয়েছে তাতে মানব মনের উপরে প্রকৃতির প্রভাব থাকাতে তাকে প্রেমমূলক গীতিকাব্যের অন্তর্ভুক্ত করলেও করা যায়। এছাড়া নীতিমূলক গীতিকাব্যের স্বতন্ত্র মর্যাদা কোনো কোনো ক্ষেত্রে স্বীকার করা হয়। প্রেমমূলক গীতিকাব্য। কালিদাসের ঋতুসংহার ও মেঘদূত এবং অন্যান্য কবিদের দূত কাব্যগুলি। ভক্তিমূলক গীতিকাব্য। জয়দেবের গীতগোবিন্দ এবং অন্য একটি স্তোত্রাবলী, যেমন শঙ্করাচার্যের গঙ্গাস্তোত্র ও ভবান্যষ্টক প্রভৃতি। নীতিমূলক গীতিকাব্য। ভর্তৃহরির শৃঙ্গার শতক, নীতি শতক ও বৈরাগ্য শতক। এখানে পাঠ্যসূচি অনুসারে মেঘদূত ও গীতগোবিন্দ সম্বন্ধেই আলোচনা করা হবে। কালিদাসের মেঘদূত। সংস্কৃত সাহিত্যের প্রেমমূলক গীতিকাব্যের ইতিহাসে শ্রেষ্ঠ গ্রন্থটি হল মেঘদূত। গ্রন্থটির রচয়িতা হলেন মহাকবি কালিদাস। গ্রন্থটিতে দুটি ভাগ আছে, পূর্ব মেঘ এবং উত্তর মেঘ। এই গ্রন্থটির শ্লোক সংখ্যা মোটামুটি 121টি। শ্লোকগুলি মন্দ্রা ক্রান্তা ছন্দে লিখিত। বইটির উপর অনেক টিকা লেখা আছে।
তার মধ্যে মল্লীনাথ, ক্ষান্তদেব, বল্লভদেব, দক্ষিণাবর্তনাথ, স্থিরদেব প্রমুখের টিকা উল্লেখযোগ্য। বিষয় সংক্ষেপ। কর্তব্যে অবহেলার কারণে এক যক্ষ তার প্রভু কুবেরের অভিশাপে 1 বছরের জন্য কৈলাস থেকে রামগিরি পর্বতে নির্বাসিত হয়। আষাঢ়ের নতুন মেঘ দেখে অলকার গৃহে বিরোহিণী প্রিয়তমার উদ্দেশ্যে যক্ষ মেঘকে দূত করে তার মনের বার্তা পাঠায়। এই বার্তাটি হল মেঘদূতের বিষয়বস্তু। বিরহ আতিশয্যে প্রেমী যক্ষের কাছে জড় ও চেতনের ভেদাভেদ লুপ্ত হয়েছে। মেঘের যাত্রাপথে যক্ষ কত জায়গা, নদী, পর্বতের কথা বলেছে। কুরুক্ষেত্রেও দশপুর, দশার্ণ, বিদিশা প্রভৃতি নগরের কথা, আম্রকূট পর্বতের কথা, রেবা, বেত্রবতী, নির্বিদ্ধা, শিপ্রা, দৃশ্যদ্যোতি নদীর প্রভৃতি নদীর কথা। তারপর মেঘ অলকাপুরীতে পৌঁছবে। সেখানে গগনস্পর্শী অট্টালিকায় লাবণ্যবতী ললনারা বাস করে। সেখানে যৌবন ছাড়া বয়স নেই, আর তারই মধ্যে রয়েছে যক্ষের প্রিয়া। সে একাধারে তন্নী, শ্যামা, শিখরী দশনা, বিরহ বিধুরা, মলিন বসনা, বীণা বাদনরতা, মলিন ওষ্ঠধারিণী। অবশেষে যক্ষ মেঘকে অনুরোধ করেছে সে যেন তার প্রিয়ার কাছে কুশল সংবাদ নিবেদন করে। যক্ষের অনুরোধ: জাতাং বংশে ভুবন বিদিতে পুষ্করা বর্ত কানাং জানামি তাং প্রকৃতি পুরুষং কাম রূপং মঘনং তেনার্থিতং তৈ বিবিধ সাদ দূর বন্ধু গর্ত হহং যাচংচা মোঘা বরম ধি গুণে না ধমে লব্ধ কামা। অর্থাৎ, হে মাঘ, তুমি ভুবন বিখ্যাত পুষ্কর ও আবর্তক মেঘেদের বংশে জন্ম নিয়েছ। তুমি নিজের ইচ্ছে রূপ ধারণ করতে পারো। তুমি ইন্দ্রের প্রধান পুরুষ বলে জানি। তাই দৈব বংশে প্রিয়া বিরহিত আমি তোমার কাছে প্রার্থী হয়েছি। উত্তমের কাছে প্রার্থনা ব্যর্থ হওয়ায় ও বলা বরং ভালো, তবুও অধমের কাছে সফল কাম হওয়া ভালো নয়। পৃষ্ঠা 126। কাব্যযুগ। মেঘদূত তার আঙ্গিক বৈশিষ্ট্যে সংস্কৃত সাহিত্যে এতই সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছিল যে এটি একটি আলাদা দূতকাব্য শ্রেণীর জন্ম দিয়েছে। যেমন ধৈর পবনদূত, রূপ গোস্বামীর হংসদূত প্রভৃতি। সংস্কৃত সাহিত্যে কালিদাসের মেঘদূত রোম্যান্টিক গীতিকাব্য হিসেবে সমগ্র বিশ্বে সমাদৃত হয়েছে। মন্দাক্রান্তা ছন্দে লেখা কাব্যটি পথ, নদী, গৃহ, নারী প্রভৃতি বর্ণনার সৌন্দর্যে এক অভূতপূর্ব আনন্দের অনুভূতির সৃষ্টি করেছে। কাব্যটির মধ্যে মন্দাক্রান্তা ছন্দের প্রয়োগ বিষয়বস্তুর গাম্ভীর্যের সঙ্গে ধ্বনি সার্থক মেলবন্ধন ঘটিয়েছে। আর সর্বোপরি রয়েছে মানব প্রেমের রোম্যান্টিক অভিব্যক্তি। আমরা দেখতে পাই
কবি কি নিখুঁতভাবে বস্তু জগতের বর্ণনা দিচ্ছেন, যেমন অলকাপুরীর বর্ণনা। শুধু মানুষ নয়, এখানে পশু পাখিও মুক্ত অবস্থায় বিচরণ করে। ভ্রমরের মধুর গুঞ্জনে কানন মুখরিত হয়ে ওঠে। হাঁসেরা ক্রীড়া করে পুষ্প পরিবেষ্টিত স্বচ্ছ সরোবরে। দিনের অবসানে রাত্রি নামলে বিকীর্ণ হয় স্নিগ্ধ জোছনা। রোম্যান্স বর্ণনায় মেঘদূত অপ্রতিদ্বন্দ্বী। প্রেম মধুর হয় বিরহের উপস্থিতিতে। এটি জীবন রহস্যের এক সার্বজনীন অনুভূতি। কবি প্রতিভার অনন্য দৃষ্টান্ত কালিদাসের মেঘদূত। তার ঐশ্বর্যের প্রগাঢ়তায়, রসের গভীরতায়, উদ্বেলিত আবেগের চমৎকারিত্বে, ভাষা ও ছন্দের মাধুর্যে, বাগ ভঙ্গিমার বৈচিত্র্যে মেঘদূত বিশ্ব সাহিত্যে অতুলনীয়। বিশ্বকবি রবীন্দ্রনাথও এই কাব্যের মধ্যে শাশ্বত সৌন্দর্য ও আনন্দের তত্ত্ব আবিষ্কার করেছেন। কেবল বিরহকে উপজীব্য করে ভারতীয় সাহিত্যে যেসব কাব্য রচিত হয়েছে তাদের মধ্যে মেঘদূতই প্রাচীনতম ও সর্বোত্তম। একদিকে 50টির বেশি টিকা, বহু প্রক্ষিত শ্লোক, অন্যদিকে এর অনুকরণে 50টির বেশি দূতকাব্য রচনা এর জনপ্রিয়তার প্রমাণ। এছাড়া আধুনিক কাব্য ও পাশ্চাত্য সংস্কৃত রসিকেরা এর ভূয়সী প্রশংসা করেছেন। কবি জয়দেবের গীত গোবিন্দ। ভগবত ভক্তিমূলক গীতিকাব্যের শ্রেষ্ঠ নিদর্শন হল কবি জয়দেবের (1200 শতক) গীত গোবিন্দ। ভাগবতের 12 স্কন্ধের অনুকরণে 12 স্বর্গে রাধাকৃষ্ণের শাশ্বত প্রেমলীলাকে উপজীব্য করে গীত গোবিন্দ রচিত হয়েছে। এতে 24টি গান ও 91টি শ্লোক আছে। কবি জয়দেব বাংলার শেষ স্বাধীন রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। জয়দেবের বাবার নাম ভোজদেব আর মা ছিলেন বামা দেবী। তাঁর কাব্যে তাঁর স্ত্রীর নামও দেখা যায়। তাঁর নাম পদ্মাবতী। বিষয় সংক্ষেপ। যমুনা তীরে বৃন্দাবন। বসন্তের আগমন ঘটেছে। কোকিলের কূজনে, মধুকরের গুঞ্জনে কুঞ্জকুটির মুখরিত। এমন সময় কৃষ্ণ রাধার মিলন বিরহ বর্ণনায় গীত গোবিন্দের মুখ্য বিষয় হয়ে উঠেছে। প্রথম স্বর্গে রয়েছে প্রেম সন্তপ্তা রাধার উৎকণ্ঠা, কিন্তু কৃষ্ণ তখন অন্য ব্রজ নারীদের সাথে সম্ভোগে রত। দ্বিতীয় স্বর্গে রয়েছে সখীদের মুখে কৃষ্ণের এই অবস্থা শুনে রাধার ভারাক্রান্ত হৃদয়ের ভাবাবেগের বর্ণনা। সখীরা কৃষ্ণকে রাধার এই মানসিক অবসাদ দূর করে ফিরে আসতে বললেন। তৃতীয় স্বর্গে রয়েছে রাধার চিন্তায় ব্যাকুল হয়ে উঠলেন কৃষ্ণ। চতুর্থ স্বর্গে রয়েছে সখীর কাছে রাধার অন্তর্দাহের কথা শুনে কৃষ্ণের আত্মতৃপ্তির বর্ণনা। পঞ্চম স্বর্গে রয়েছে অনুতপ্ত কৃষ্ণ রাধার সান্নিধ্য কামনায় উৎসুক হয়ে উঠেছেন। ষষ্ঠ স্বর্গে রয়েছে বিরোহিণী রাধার কৃষ্ণভাবে তন্ময়তা। সপ্তম স্বর্গে রয়েছে রাধার হতাশা। অষ্টম স্বর্গে রয়েছে রাধার ক্ষোভ। নবম স্বর্গে রয়েছে রাধার কৃষ্ণকে প্রত্যাখ্যান কিন্তু ব্যাকুলতা। দশম স্বর্গে রয়েছে রাধার মানমঞ্জন। একাদশ স্বর্গে রয়েছে অধীর কৃষ্ণের কাছে রাধার অপমান এবং দ্বাদশ স্বর্গে রয়েছে নায়ক নায়িকার সানন্দ মিলন। মূল গ্রন্থের প্রতি স্বর্গে বিষয় অনুসারে সংস্কৃতে এক একটি নাম দেওয়া হয়েছে। সেগুলি হল: প্রথম স্বর্গ সামোদ দামোদরা, দ্বিতীয় স্বর্গ অক্লেশ কেশব,
তৃতীয় স্বর্গ মুগ্ধ মধুসূদনা, চতুর্থ স্বর্গ স্নিগ্ধ মধুসূদনা, পঞ্চম স্বর্গ শাকাঙ্খ পুণ্ডরীকাক্ষ, ষষ্ঠ স্বর্গ ধৃষ্ট বৈকুণ্ঠ, সপ্তম স্বর্গ নাগর নারায়ণ, অষ্টম স্বর্গ বিলক্ষ লক্ষ্মীপতি, নবম স্বর্গ মুগ্ধ মুকুন্দ, দশম স্বর্গ মুগ্ধ মাধব, একাদশ স্বর্গ সানন্দ গোবিন্দ, 12 স্বর্গ সুপ্রীত পীতাম্বর।